স্বাগতম শ্রোতা বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সুদীপ্ত চক্রবর্তী, আর আপনারা শুনছেন কাব্যতরী অডিও ঘর চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত ফেলুদা ফ্যান ফিকশন গল্প, কোকোস আইল্যান্ড অভিযান। স্যার সত্যজিৎ রায়ের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমার মতো সকল ফেলুদা ভক্তের গল্পের খোরাক মেটাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। যারা ইতিপূর্বে ফেলুদার কোয়ারেন্টাইন যাপন গল্পটি শোনেননি, অবশ্যই সেটি আগে শুনে আসবেন, কারণ এই গল্পের পটভূমি কিন্তু ফেলুদার কোয়ারেন্টাইন যাপন পর্বটিতে রয়েছে। আর যারা আগেই শুনে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। গল্প রচনা, সমগ্র পরিচালনা, বিভিন্ন চরিত্র এবং গল্প পাঠে আমি সুদীপ্ত চক্রবর্তী, ক্যাপ্টেন পিন্টোর চরিত্রে কালিব হাসান। শুনতে থাকুন একটু ভিন্ন স্বাদের ফেলুদা ফ্যান ফিকশন, কোকোস আইল্যান্ড অভিযান। আজ 6 ডিসেম্বর। হসপিডারিয়া পোর্তো নামক পোর্তো শহরের একটি হোটেলে ব্রেকফাস্ট করছি আমি আর ফেলুদা। গতকালই পর্তুগাল এসে পৌঁছেছি, গনজালো সান্তোসের তলবে। দীর্ঘ লকডাউন শেষে কোকোস আইল্যান্ডে গুপ্তধনের খোঁজে যাত্রা অবশেষে হচ্ছে। ক্যাপ্টেন থমসনের গুপ্তধন। ফেলুদাও আমার কথা রেখেছেন, সফরসঙ্গী হিসেবে সঙ্গে নিয়েছেন আমাকে। ব্রেকফাস্ট শেষে কফিতে একটা চুমুক দিয়েছি, ঠিক তখনই ক্যাফেটেরিয়ায় আমাদের দিকে এগিয়ে এলেন এক ভদ্রলোক। মাঝারি উচ্চতার, তবে বলিষ্ঠ পেশির অধিকারী। গায়ের রং ঈষৎ তামাটে, দীর্ঘদিন রোদে পোড়া ধরনের। ফেলুদার সঙ্গে থাকতে থাকতে অল্প বিস্তর অবজারভেশনের অভ্যেস যেন আমার মধ্যেও খানিকটা চলে এসেছে। ফেলুদা লোকটিকে দেখেই হাসি মুখে দাঁড়িয়ে হ্যান্ডশেকের হাত বাড়িয়ে দিলেন। গুড মর্নিং মিস্টার সান্তোস, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সান্তোস একটা চেয়ার টেনে বসতে বসতে বেশ একটু অপ্রস্তুতভাবেই আমার দিকে তাকালেন। তার মনের ভাবটা বুঝতে পেরেই ফেলুদা আমার দিকে ইঙ্গিত করে বললেন, এ হলো সুদীপ, আমার সফরসঙ্গী। ওর সামনে নিশ্চিন্তে সব বলতে পারেন। এবার সান্তোস আমাদের দিকে হাসি মুখে তাকালেন। আচ্ছা আচ্ছা, তা আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, ঠিক আছে সব। আপনার যাত্রার প্রস্তুতি শেষ হলো? বললেন ফেলুদা। হ্যাঁ, তা প্রায় শেষ। জাহাজে প্রয়োজনীয় মালপত্র, অস্ত্রপাতি, রসদ সবই নেওয়া হয়ে গিয়েছে। লোকজনও ঠিক হয়ে গিয়েছে, আর এখন আপনারা তৈরি হলেই যাত্রা শুরু করা যায়। সান্তোস বললেন বটে প্রস্তুতি শেষ, তবে তার মুখে কেমন একটা উসখুস ভাব ফুটেই থাকলো। ফেলুদা বললেন, বাহ, এ তো ভালো খবর। তা আপনি বেশ চিন্তায় আছেন মনে হচ্ছে। কোনো সমস্যা? একটু আমতা আমতা করে সান্তোস বেশ চাপা কণ্ঠেই বললেন, তা ঠিক বুঝতে পারছি না। এই জাহাজ গোছানোর কাজ শুরু করার পর থেকেই এই পরপর দুবার চোরের পাল্লায় পড়েছি, বুঝলেন। একবার বাড়িতে, আর এই তো গত 4 দিন আগেই আমার অফিস ঘরেও রাতের বেলা কারা যেন তালা ভেঙে তছনছ করে রেখে যায়। মিস্টার মিটার, আমার মনে হচ্ছে কেউ এই ম্যাপটার জন্যই বোধ হয়। এতটুকু বলতেই সান্তোসকে থামিয়ে দিলেন ফেলুদা। ভ্রুকুচকে বললেন, তা কেন, স্বাভাবিক চুরির ঘটনাও তো হতে পারে। উদ্বিগ্ন গলায় সান্তোস বললেন, তা পারে, কিন্তু আপনি বলুন তো, এই কাজে হাত দেওয়ার পরই তাও আবার পরপর দুবার, আর কিছুটি চুরি পর্যন্ত যায়নি। আই সি। তা পুলিশকে জানিয়েছিলেন ব্যাপারটা? বললেন ফেলুদা। একটু আমতা আমতা করে সান্তোস বললেন, মানে না, আসলে বুঝতেই তো পারছেন, এই গুপ্তধনের এই ব্যাপারটা জানাজানি হোক তা আমি এখনই চাইছি না, তাই আর কি। একটু কেশে ফেলুদা বেশ দৃঢ় গলায় সান্তোসকে বললেন, আচ্ছা, ওসব কিছুই না। আপনি অযথা চিন্তা করছেন এই বিষয় নিয়ে। এই বিষয়ে তো আর অন্য কেউ কিছু জানে না। তবে ভয় কিসের? আর হ্যাঁ, যাত্রা সপ্তাহখানেক বাদেই হবে। আমাদের টুকিটাকি কিছু কেনাকাটার প্রয়োজন আছে, আর তাছাড়া তাড়াহুড়ো করেও তো কোনো লাভ নেই। আর বন্দর তো এখান থেকে বেশি দূরে নয়। আপনি বরং আহ, বিকাল 4টের দিকে একবার আসুন, বুঝলেন। জাহাজটাও দেখে আসবো তখন, বন্দরটা একটু ঘোরাও হবে।
তবে সান্তোস যেন কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। ওর কথা শুনে আমিও রহস্যের গন্ধ পাচ্ছিলাম, কিন্তু ফেলুদাকে এ বিষয়ে বিন্দুমাত্র বিচলিত না দেখে আমার বেশ অবাকই লাগলো। ফেলুদা নিজের মোবাইল ফোনটা সান্তোসের দিকে এগিয়ে দিতে দিতে সহাস্যে বললেন, দেখুন তো, একে চিনতে পারছেন কি না? সেই যে ভদ্রলোক যার মাধ্যমে আমাদের পরিচয়, ওকেও তো নিয়ে আসতে চেয়েছিলাম। সংসারী মানুষ তো, সময় সুযোগ বের করতে পারলেন না। সান্তোসের ব্যাপারটাকে ফেলুদার এভাবে উড়িয়ে দেওয়াটা কিছুতেই মানতে পারছিলাম না। কিন্তু আরেকটা ব্যাপার আমার নজর কাড়ল। ফেলুদা যেভাবে সহাস্যে কোনো পরিচিত জনের ছবি দেখানোর জন্য ফোনটা সান্তোসকে দিয়েছিলেন, সান্তোস ততটাই বেশি সচেতনভাবে চোখ গোল গোল করে ফেলুদার দিকে তাকিয়ে ফোনটা ফেরত দিয়ে দিল। ফেলুদা আবার বললেন, আচ্ছা মিস্টার সান্তোস, আপনি বরং এখন আসুন। জার্নিতে বেশ ক্লান্ত আমরা, আর একটু বিশ্রামও দরকার। আপনি বরং বিকেল আহ, আপনি বরং বিকেল 4টায় চলে আসবেন এখানে। আর ওসব চুরি টুরি নিয়ে মাথা কামিয়ে কাজ নেই। তবে হ্যাঁ, ম্যাপটা সাবধানে রাখবেন অবশ্যই। সান্তোস তেমনই তটস্থ ভঙ্গিতে ওকে বলে চলে গেল। আমার মাথায় ঘুরপাক খেতে থাকলো সান্তোসের কথাগুলো আর তার হঠাৎ তটস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা। তবে তখনই আর ফেলুদাকে কিছু জিজ্ঞেস করতে সাহস পেলাম না। হোটেল রুমে ফিরেই জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি হলো ফেলুদা? কোন ব্যাপারটা? নির্বিকারভাবেই বললেন ফেলুদা, এই যে সান্তোসের কথাগুলো মোটেই উড়িয়ে দেওয়ার মতো তো মনে হলো না। ফোনেই বা কি দেখালেন যে সান্তোস হঠাৎ এমন তটস্থ হয়ে গেল? মুচকি হেসে ফেলুদা বললেন, লক্ষ্য করেছো দেখছি। তা আর কিছু লক্ষ্য করনি? আমি সন্দিহানভাবে বললাম, কই আর ও হ্যাঁ, ওই ম্যাপটা তো আপনার কাছেই রয়েছে, ওটাও সান্তোস সাহেবকে দেখে রাখতে বললেন যে। চমৎকার। তবে আরেকটু লক্ষ্য করলে দেখতে পেতে, আমাদের ডানে এক টেবিল সামনেই একটা টেবিলে এক ভদ্রলোক বসে কফি খাচ্ছিলেন। সান্তোসের ঠিক পিছনেই ঢুকেছিলেন তিনি। আর ভদ্রলোকও বোধহয় খেয়াল করেননি, তার ঠিক সরাসরি ক্যাফেটেরিয়ার কাউন্টারের একটি আয়নায় তার কফি ছেড়ে আমাদের দিকে নজর রাখার ব্যাপারটা ফেলু মিত্তিরের চোখে সরাসরি পড়েছে। শিহরিত হয়ে উঠলাম আমি। ব্যাপারটা গুরুতরই বটে। উদ্বিগ্ন হয়ে বললাম, সান্তোসকে কি সেটাই দেখালেন ফেলুদা? সান্তোসকে কিছুই দেখায়নি। ফোনের মেসেজ বক্সে লিখলাম যে এখানে কথা বলাটা নিরাপদ নয়, সম্ভব হলে সে যেন দুপুর 2টার দিকে একবার পোর্তো সুপার কমপ্লেক্সে আসে। যদিও খুব একটা। চুপ করে গেলেন ফেলুদা। ভ্রুকুচকে কে যেন ভাবতে থাকলেন। আমি আর ফেলুদার ভাবনায় বাধা দিলাম না। সান্তোস সাহেব আসলে হয়তো তাদের আলোচনা থেকে বিশদ জানা যেতে পারে। দুপুর 1টা বাজতেই ফেলুদা কোথায় যেন বের হয়ে গেলেন। বললেন টুকটাক কেনাকাটা করতে যাচ্ছেন। আমি যেন হোটেল রুমেই থাকি। প্রায় 2 ঘন্টা পর রুমের বেল বাজল। সত্যি বলতে সকালের ঘটনার পর থেকে আমি বেশ চিন্তিতই ছিলাম। দরজা খুলতেই দেখি 2 অপরিচিত লোক দাঁড়িয়ে দরজায়। একজন একটু খাটো মতো, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, কোকড়া বাবরি চুল। পাশের জন 6 ফুটের কাছাকাছি তো হবেই। ঠোঁটের উপর ইংরেজ শিকারীদের মতো সুচালু গোফে সামান্য পাক ধরেছে, চোখে ভারী পাওয়ারের চশমা। অপরিচিত দুজনকে এভাবে দেখে ভদ্রতা ভুলেই মুখের উপর শটান দরজাটা আবার টেনে দিতে যাচ্ছিলাম। সকালের ঘটনাটা বেশ ভাবিয়ে তুলেছিল কিনা। তখনই ইংরেজ ভদ্রলোকটি হেসে উঠে বললেন, আরে আরে, করছো কি লেখক? আমাকেও ঢুকতে দেবে না নাকি? পাশ থেকে খাটো লোকটি হঠাৎ হেসে বলে উঠলেন, ছদ্মবেশটা তাহলে বেশ ভালোই হয়েছে দেখছি মিস্টার মিটার। আমি এবার সত্যি হতবাক হয়ে চেয়ে রইলাম। গোয়েন্দাদের ছদ্মবেশ ধারণের কথা শুনেছি বটে, কিন্তু তা যে এতটা নিখুঁত হতে পারে এ আমার কল্পনাতেও আসেনি। ফেলুদা তো একদম পুরো দস্তুর ইংরেজ সেজে গিয়েছেন, সান্তোসকেও চেনার উপায় নেই। হতবাক হয়েই বললাম, আপনার জবাব নেই ফেলুদা? কিন্তু ব্যাপারটা কি? ফেলুদা চেয়ারটাতে বসে গোফটা খুলতে খুলতে বললেন, ব্যাপার আর কি, সান্তোসের পিছনে যে লোক লেগেছে সে তো সকালেই দেখলাম, তাই লুকিয়ে নিয়ে আসতে হলো ওকে এখানে। আমি ইতিমধ্যে তীব্র অ্যাডভেঞ্চারের নেশা পেয়ে গিয়েছি। খুব আফসোস হচ্ছিল, ইস,
এই ছদ্মবেশের লুকোচুরিতে আমিও যদি অংশ নিতে পারতাম। তবে সে কথা বলে জিজ্ঞেস করলাম, একটু খুলেই বলুন না ফেলুদা, কিভাবে কি করলেন? কিভাবে আর, আমি শপিং কমপ্লেক্সে ঢুকেই ওয়াশরুম থেকে ছদ্মবেশটা নিয়ে নিয়েছিলাম। সান্তোসকেও ওর আশেপাশেই থাকতে বলেছিলাম সকালেই। ভিড় দেখে এক সুযোগে ওকেও নিয়ে গেলাম ওয়াশরুমে। ছদ্মবেশের সরঞ্জাম তো সঙ্গে ছিল, ব্যাস। তবে এখন বেশি কথা বলবার সময় নেই, আমাদের এক্ষুনি রওনা দিতে হবে। সান্তোসকে ওয়াশরুম থেকে বেরোতে না দেখলে ঘটনাটা বুঝতে ওদের বেশি একটা সময় লাগবে না, বললেন ফেলুদা। আমি বললাম, কোথায় রওনা দেবেন ফেলুদা? কোথায় আবার, জাহাজে। আমাদের আজই যাত্রা শুরু করতে হবে। কিন্তু কিছুক্ষণ ভ্রু কুচকে কি যেন ভাবলেন ফেলুদা। তারপর হঠাৎ সান্তোসকে প্রশ্ন করলেন, মিস্টার সান্তোস, জাহাজের লোকদের বিশ্বাস করতে পারেন কি? সান্তোস বললেন, ক্যাপ্টেন আমার খুবই বিশ্বাসী বন্ধু। বাকি লোকজন খুব যে পরিচিত তা নয়, কিন্তু খুব অবিশ্বাস করারও কোনো কারণ নেই। ওরা আসল উদ্দেশ্য কেউই জানে না, আর ক্যাপ্টেনের লোকজনের সংখ্যাই বেশি। অল্প কিছু চাকর বাকর বাইরে থেকে ঠিক করা, আর রয়েছে আমার কাকাতো ভাইয়ের ছেলে ড্যানিয়েল, আর ওরই দুজন বন্ধু আছে ইঞ্জিনিয়ার হিসেবে। ফেলুদা আবার জিজ্ঞেস করলেন, আহ, তাই ড্যানিয়েল জানে কি গুপ্তধনের ব্যাপারটা? হ্যাঁ, ও সবটা জানে। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকেই প্রায় 12 বছর ও আমার কাছেই রয়েছে। বললেন সান্তোস। ফেলুদা গম্ভীর গলায় শুধু একবার হুম ছাড়া আর কিছু বললেন না। প্রায় মিনিট 40 পরেই ভিন্ন ছদ্মবেশে তিনজনই এসে উপস্থিত হলাম বন্দরে। বেশ বড় একটা ধবধবে সাদা জাহাজে গিয়ে উঠলাম আমরা। দেখেই বোঝা যাচ্ছে প্রচুর খরচ করেছেন সান্তোস সাহেবের পিছনে। জাহাজের নাম নৌভেন দুমার, যার বাংলা করলে দাঁড়ায় সমুদ্রের মেঘ। নামটা নেহায়েত মন্দ হয়নি। নীল সাগরের বুকে এই জাহাজ ভেসে চলার সময় ঠিক আকাশের বুকে উড়ে চলা একটু একটু শুভ্র শরতের মেঘের মতোই লাগবে বটে। ফেলুদা আর দেরি করতে রাজি হলেন না। এমনকি ক্যাপ্টেন অন্যান্য ক্রু মেম্বারদের সাথে পরিচয় পর্ব পর্যন্ত সারলেন না। তখনই রওনা হয়ে গেল আমাদের সমুদ্রের মেঘ। হঠাৎ সব দুশ্চিন্তা, গুপ্তধন উদ্ধারের উত্তেজনা সব কিছুকে ছাপিয়ে এক তীব্র প্রশান্তির অতলে হারিয়ে গেলাম যেন। কল্পনায় নীল মহাসমুদ্রের মাঝে দিয়ে চলেছে সমুদ্রের মেঘ। কোথাও ডানা নেই, নেই নতুন বর্ষের জন্য নির্দিষ্ট সময়ে লেখা জমা দেওয়ার তাগাদা, নেই যানজটপূর্ণ শহরের দূষিত কোলাহল। শুধু যেন নীরবতার আধার এই সমুদ্রের বুকে ভেসে চলেছি আমি। এই তো জীবন। তবে তখনও বুঝতে পারিনি এই প্রশান্তি খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। পাশেই দেখলাম কখন যেন ফেলুদা এসে দাঁড়িয়েছেন। ডেকের রেলিংয়ে ঠেস দিয়ে চিন্তিতভাবে দূর সমুদ্রে তাকিয়ে আছেন, আর চারমিনারের ধোঁয়া উড়োচ্ছেন। একটু আনমনেই বললেন, কি মনে হয় লেখক, আমরা কি ফাঁকি দিতে পারলাম চোরের দলকে? আমি বললাম, তাই তো পারার কথা। আপনার কথা অনুযায়ী তারা তো জানে আমাদের জাহাজ ছাড়তে আরও সপ্তাহখানেক বাকি, আর ম্যাপ যেহেতু ওদের হাতে পড়েনি, তাই আমাদের পিছু নিয়ে খুঁজে পাওয়ারও তো কথা নয়। চারমিনারে একটা লম্বা টান দিয়ে গম্ভীরভাবে ফেলুদা বললেন, তা বটে, কিন্তু প্রশ্ন হলো ম্যাপের খবরটা চোরের দল জানলো কি করে? আমি বললাম, এতদিন তো ম্যাপ চুরির ঘটনা ঘটেনি, অর্থাৎ জাহাজ প্রস্তুতির সময়টাতেই খবরটা কোনোভাবে জেনে ফেলেছে কেউ। আচ্ছা ফেলুদা, আমরা যে কোকোস আইল্যান্ড যাচ্ছি সেটা যদি ওরা জেনে থাকে আর ডকে জাহাজ না দেখে আমাদের পিছু নেয়, তাহলে? সেটা নিয়ে আপাতত মাথা না ঘামালেও চলবে। বন্দরে এত দীর্ঘ যাত্রা করার মতো আর কোনো জাহাজই প্রস্তুত দেখিনি আসার সময়। প্রস্তুতি নিতে হলেও কম করে 3-4 দিন তো লেগেই যাবে। পিছু নেওয়া নিয়ে আপাতত খুব একটা সমস্যায় পড়বো না। আর কোকোস আইল্যান্ডের কথা যথাসম্ভব ওরা জানেও না। জানলে এতদিন ধরে চুরির চেষ্টা না করে কোকোস আইল্যান্ডে চিরুনি তল্লাশি করে ফেলতে ছাড়তো না সব লোক। চিন্তিত ভাবটা তবুও গেল না ফেলুদার মুখ থেকে।
কিন্তু সান্তোসের ম্যাপের খবরটা চোরের দল জানলো কি করে? তবে কি? বেশ আনমনে এই কথাগুলো আওড়াতে আওড়াতে কেবিনের দিকে চলে গেলেন ফেলুদা। রাতে খাওয়ার টেবিলে ক্যাপ্টেনের সঙ্গে পরিচয় হলো আমাদের। ক্যাপ্টেন সাহেবের নাম অ্যালভারেজ পিন্টো। আমার বেশ পছন্দই হলো লোকটাকে। কণ্ঠস্বর খানিকটা রাশভারী হলেও ব্যবহারে দিব্যি ভদ্রলোক। সুগঠিত শরীর, সামান্য লালচে চুল, মুখে দাড়ি গোঁফ নেই, তবে লম্বা কৌলি নেমে এসেছে গালের অনেকটাই। খেতে খেতেই তার বিভিন্ন যাত্রা সম্পর্কে আলোচনা হলো আমাদের। সান্তোস আমাদের পরিচয় করিয়ে দিল বন্ধু হিসেবে। আমার আর ফেলুদার কেবিন পাশাপাশি। খাওয়া শেষে চারমিনারের লোভেই আমিও ফেলুদার কেবিনেই ঢুকলাম। কিছুক্ষণ গল্পগুজবও করা যাবে। কিন্তু কেবিনে ঢুকেই থমকে দাঁড়ালেন ফেলুদা। কিছুক্ষণ গম্ভীরভাবে থেকে হঠাৎ হেসে উঠে বললেন, অ্যাজ এক্সপেক্টেড। আমি তেমন কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি হলো ফেলুদা? ফেলুদা গম্ভীর একটা খসখসে হাসির সঙ্গে বললেন, চোরের দল থেকে আমরা বাঁচতে পারিনি লেখক। অবশ্য এটাই আশা করেছিলাম। হকচকিয়ে গেলাম আমি ফেলুদার কথায়। কি বলছেন ফেলুদা? আবার বললেন ফেলুদা, ঠিকই বলছি লেখক। আমরা যখন আরাম করে মুরগির রান চিবোচ্ছিলাম, তখনই কেউ এই ঘরে এসে তল্লাশি চালিয়ে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ঘর দেখে তো তেমন ওলট পালট করা হয়েছে বলে মনে হচ্ছে না। উত্তেজনায় ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে আমার কণ্ঠ। ফেলুদা কিন্তু মুখে মুচকি একটা হাসি ধরে রেখেই বললেন, বেটা বড়ই ধুরন্ধর। তল্লাশি যে চালানো হয়েছে তা আমাদের বুঝতে দিতে চায় না। অবশ্য আমরা বিপদের আশঙ্কা না করলে তার সুবিধেই হয়। কিন্তু মহাশয় ছোট্ট ছোট্ট কিছু ভুল করে গিয়েছেন। সন্ধ্যায় আমি পড়ছিলাম রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইটা। পড়তে পড়তেই জিওগ্রাফির বইটার উপর রেখে আমি চলে গিয়েছিলাম খেতে। দেখো তো এখন কোন বইটা উপরে রয়েছে? আমি অবাক হয়ে চেয়ে দেখলাম জিওগ্রাফির বইটা গীতাঞ্জলির উপরে রাখা। গম্ভীর গলায় বলতে থাকলেন ফেলুদা, তারপর দেখো, ডিসেম্বর মাস চলছে এখন, কিন্তু আমাদের ক্যালেন্ডারে এখনো অক্টোবর। ওটাও বাদ যায়নি তল্লাশিতে। প্রথমবার রুমে ঢুকেই দেখেছি ওটা সঠিক পাতায় উল্টানো ছিল। আর সবশেষে হতাশ হয়ে মহাশয় বোধ হয় বিছানায় বসেছিলেন। দেখো, কোনার দিকটাতে কিছুটা চাদর বসে টান টান হয়ে আছে। কিন্তু আমি তো একবারও এসে অবধি বিছানায় বসিনি লেখক। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমি ফেলুদার অবজারভেশনের রীতিমতো মুগ্ধ। এই বয়সেও এত প্রখর দৃষ্টি আর স্মৃতিশক্তি লোকটার। বললাম, তার অর্থ দাঁড়াচ্ছে আমাদের এত ছদ্মবেশ আর হুড়মুড়িয়ে যাত্রা করেও কোনো লাভ হলো না। ফেলুদা আবার মুচকি হেসে বললেন, লাভ হলো না তা ঠিক নয়, লাভ হয়েছে বই কি। এখন সন্তর বনে চুরি করতে হচ্ছে, অর্থাৎ আমাদের ওপর সরাসরি আক্রমণের সামর্থ্য তার এখন নেই। থাকলে অনায়াসেই করতে পারতো। এই মাছ সমুদ্রে মেরে ভাসিয়ে দিলেও কেউ টের পাবে না। লোকটা যে জাহাজেরই কেউ তা আমার আগেই সন্দেহ হয়েছিল, নতুবা ম্যাপটার কথা আর জানার সুযোগ কোথায়। সেজন্যই তড়িঘড়ি করে যাত্রা শুরু করলাম, যাতে দলের বাকিদের জাহাজে তোলা বা আমাদের আক্রমণ করার কোনো ইচ্ছা থাকলেও তা পূরণ না হয় চোরের। আমি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু লোকটিকে বুঝতে পারছেন ফেলুদা? ক্যাপ্টেন সাহেব তো আমাদের সাথেই বসে ডিনার করছিলেন। উনি তো নিশ্চয় নয়। যে কেউই হতে পারে লেখক। ওরা একজন না দুজন না তিনজন কিছুই আমরা জানি না। আর যদিও ওরা চোরা তল্লাশি করেই গেল, তবে একটু সাবধানে থাকতে হবে আমাদের। রাতে দরজা ভালো করে বন্ধ করে শোবে, বুঝেছ? বললেন ফেলুদা। হ্যাঁ, তা না হয় শোবো, কিন্তু তল্লাশিতে ম্যাপটা পেয়ে যায়নি তো চোর? চিন্তিত গলায় জিজ্ঞেস করলাম আমি। ফেলুদা আবার একটা রহস্যময় হাসি এসে বললেন,
ওটি খুঁজে পাওয়ার সাধ্য তার নেই। তারপর বেশ স্বাভাবিকভাবেই বললেন, আর দেরি নয়, শুয়ে পড়ো জলদি, ভোরবেলা উঠতে হবে। সমুদ্রের বুকে ভেসে যাচ্ছি, অথচ সূর্যোদয় দেখবো না, তা কেমন কথা? আমি আর কথা না বাড়িয়ে কেবিনে এসে ভালো করে ছিটকিনি দিয়ে শুয়ে পড়লাম। কে বলতে পারে রাতে আবার আমার ঘর তল্লাশিতেও না এসে পড়ে আগন্তুক। রাতে ভালো ঘুম হয়নি, তবে ফেলুদার কথা মতো সূর্যোদয় না দেখলে সত্যিই খুব ভুল করতাম। মাঝ সমুদ্রে ভাসতে ভাসতে সূর্যোদয় দেখা বোধহয় জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ অনুভূতির একটি। ব্রেকফাস্টের টেবিলে আজ আরও তিনজনকে দেখলাম। সান্তোস ড্যানিয়েলের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিল। সঙ্গে ছিলেন জাহাজের দুজন ইঞ্জিনিয়ার, KH প্রিস্টো এবং রেমন সিলভা। খেতে বসে মূলত আমি, ফেলুদা, সান্তোস আর ক্যাপ্টেনই গল্পগুজব করছিলাম। ইঞ্জিনিয়ার দুজন নিরীহ ধরনের, শরীর বেশ শক্ত সামর্থ্য, তবে কথাবার্তা খুব কম বলে। ব্রেকফাস্ট শেষে ফ্রিজ থেকে দুটো বিয়ার ক্যান বের করলেন ফেলুদা। পিস্টোর দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, চলবে নাকি মিস্টার প্রিস্টো? এরপর কোনো রকম উত্তরের অপেক্ষা না করেই ক্যানটা ছুড়ে দিলেন পিস্টোর দিকে। পিস্টো অবশ্য তৈরি ছিল। ক্যাচ করে ফেলুদাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন নিজের কাজে। ফেলুদা নিজের বিয়ার ক্যানটা আবার ফ্রিজে রেখে একটা সফট ড্রিঙ্কস হাতে ডেকে এসে দাঁড়ালেন। আমি চললাম সাথেই। কিছুক্ষণ নিস্তব্ধভাবে টার্মিনালের ধোঁয়া উঠল। আমি আশা করেছিলাম ফেলুদা হয়তো কালকের ঘটনা নিয়ে কিছু আলোচনা করবেন, কিন্তু ফেলুদাকে চুপচাপ দেখে খানিকটা অধৈর্য হয়েই বলে উঠলাম, ফেলুদা, আমার কিন্তু এই ড্যানিয়েল ছেলেটাকে সুবিধের মনে হচ্ছে না। ফেলুদা মুচকি হেসে বললেন, কেন, কি অসুবিধা দেখলে? আমি চাপা কণ্ঠে বললাম, প্রথমত ওই ম্যাপের খবরটা ও ছাড়া জাহাজের আর কেউ তো জানতো না, তাহলে অন্য কেই বা ম্যাপ চুরির চেষ্টা করবে বলুন তো? আর তাছাড়া ওর চোখে মুখেও কেমন একটা অস্বাভাবিক ভাব যেন, নেশাখোর বলেই তো মনে হয়। আমার তো মনে হয় ওই সব নাটের গুরু। ফেলুদা একটু মুচকি হাসলেন, তবে ভ্রু কোচকানো ভাবটা দূর হলো না। বললেন, হ্যাঁ, নেশা টেশাও করে বটে, কিন্তু ম্যাপ চুরি করে ওর লাভ কি বলো তো লেখক? কি আবার, নেশার টাকা জোগাড় করতেই হয়তো লোভে পড়েছে, জুয়া খেলাও অসম্ভব নয়, বললাম আমি। ফেলুদা বললেন, "হাঁ, তা অসম্ভব নয়, কিন্তু চুরি যদি করতে হতো তবে তো সে এর বহু আগেই করতে পারতো, পারতো না? বরং জাহাজ প্রস্তুতির পর তো চুরি করলে তার লোকসান বই, লাভ হচ্ছে না। জাহাজে গুপ্তধন খোঁজে সফল হলে তখন চুরির কাজটা করাই কি বেশি যুক্তিযুক্ত হতো না ওর পক্ষে?" আমি তবুও বেশ সন্দিহান গলাতে বললাম, তা হতো। আর কালকে আমরা ডিনারের সময়, তখনও তো ড্যানিয়েল সঙ্গে ছিল না, তল্লাশিও তো ওর করার সুযোগ রয়েছে, আর আমাদের কেবিনও তো চেনেন। ফেলুদা এ সম্পর্কে আর কিছু বললেন না। হঠাৎ বললেন, জানো লেখক, কালকে গীতাঞ্জলির উপরে জিওগ্রাফির বইটা কেন ছিল? আমি বললাম, কেন আবার? চোর বইগুলো নাড়াচাড়া করে রেখে গিয়েছে, কোনটার ওপর ছিল কোনটা নিচে ছিল অত খেয়াল করেনি তাই। ফেলুদা বললেন, সে তো করেছে, কিন্তু চোর অবশ্যই তাড়াহুড়ায় ছিল। সে প্রথমেই গীতাঞ্জলির পাতাগুলো সব উল্টে দেখে, যেহেতু ওটা ওপরে ছিল। এরপর সেটা পাশে সরিয়ে রেখে জিওগ্রাফির বইয়ের পাতাগুলো উল্টায়, তারপর সেটাও গীতাঞ্জলির উপর রাখে। যা বুঝলাম, সে প্রতিটা পাতাই ভালোভাবে উল্টেছে, হয়তো ভেবেছে কোনো পাতায় আঠা দিয়ে ম্যাপ সেটে রেখেছে কিনা। একটু হেসে আবার বললেন ফেলুদা, এবার বলো তো লেখক, বইয়ের পাতা কিভাবে উল্টানো যায়? আমি খানিকটা ভ্যাবাচেকা খেয়ে বললাম, কিভাবে মানে? ফেলুদাই বললেন, ঠেলে কিংবা টেনে। বইটার মুখ টেবিলের ডান দিকে ফেরানো ছিল, আর
বইয়ের কয়েকটা পাতার নিচের দিকের কোণা সামান্য ভাঙা পেয়েছি আমি। অর্থাৎ বইয়ের পাতাগুলো আঙুল দিয়ে টেনে উল্টানো হয়েছে, হাতের তালু দিয়ে ঠেলে নয়। আমি কিছুই বুঝতে না পেরে বললাম, তাতে কি হলো? ফেলুদা আবার রহস্যময় হাসিটা হেসে বললেন, বুঝলে না? বলেই আমাকে নিজের কেবিনে নিয়ে বইটার কাছে নিয়ে গেলেন। উল্টাও তো পাতাগুলো এবার, জলদি জলদি। দেখলাম বইটা আগের মতোই রাখা আছে, ঠিক যেমনটা কাল ছিল। আমি বইয়ের কভার পৃষ্ঠা উল্টেই হঠাৎ একটা ব্যাপার মাথায় আসতে লাফ দিয়ে উঠলাম। বললাম, মানে লোকটা বামহাতি ফেলুদা? বইটার এই অবস্থায় দ্রুত কার্যসিদ্ধি করতে আমি তো ঠেলেই পৃষ্ঠা উল্টাবো, কারণ ঠেলতে হলে আমাকে ডান হাত ব্যবহার করতে হবে, আর ডান হাতেই আমি কমফোর্টেবল। কেউ বাম হাতি হলেই সে আঙুল দিয়ে টেনে পৃষ্ঠা উল্টাবে এই অবস্থানে। এক্স্যাক্টলি। আর হ্যাঁ, তোমার ড্যানিয়েল কিন্তু বামহাতি নয়, লক্ষ্য করেছি সেটা। তবে এখন নিজেদের আর অতটা নিরাপদ মনে হচ্ছে না, বুঝলে লেখক? ভ্রু কুচকে বললেন ফেলুদা। বেশ চিন্তিতই লাগছে তাকে। তদন্ত যে তিনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তা বেশ বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করলাম, বিপদের আশঙ্কা করছে নাকি ফেলুদা? ফেলুদা গম্ভীরভাবে বললেন, যা ভাবছি তা যদি সত্যি হয় তবে তো বিপদের আশঙ্কা সত্যি প্রবল। আমি ফের কিছু জিজ্ঞেস করার আগেই ফেলুদা বললেন, তবে এখন আর কিছু বলবো না, আগে ব্যাপারটা খতিয়ে দেখি একটু। বেশ কিছুক্ষণ পরেই সান্তোসকে কেবিনে ডেকে আনলেন ফেলুদা। দেখুন মিস্টার সান্তোস, আপনার ম্যাপের পিছনে যারা পড়েছে তাদের মধ্যে এই জাহাজের কেউ বা কারা জড়িত। ফেলুদার কথায় ভীত চোখে কিছু বলতে যাচ্ছিলেন সান্তোস, কিন্তু ফেলুদা তাকে থামিয়ে দিয়ে বললেন, কে তা জানি না, আপনাকে কিছু প্রশ্ন করছি, ভেবে চিনতে যথাযথ উত্তর দেবেন। হ্যাঁ মিস্টার মিটার, বলুন কি জানতে চান? সান্তোসের স্বাভাবিকভাবেই চাপা কণ্ঠস্বরটা আরও ফ্যাস ফেসে শোনাচ্ছিল। ফেলুদা জিজ্ঞেস করলেন, ড্যানিয়েলের সাথে আপনার সম্পর্ক কেমন? সান্তোস একটু কাঁচু মাচু মুখ করে বললেন, সম্পর্ক বলতে ওই এক আমার সঙ্গেই তো যা আছে। আসলে ওর মা বাবা মারা যাওয়ার পর থেকেই ও কেমন একটা চুপচাপ থাকে। আমার বাড়িতে নিয়ে আসি তখন ওকে। আমার তো ব্যবসার কাজে বাড়ি কমই থাকা হয়। আমার মিসেসের কাছে খবর পাই ও রাত বিরেতে বাড়ি ফেরে, কোনো কোনো দিন ফেরেও না। এখন অবশ্য ব্যাপারটা গা সওয়াই হয়ে গিয়েছে। তবে ও এসব করবে না মিস্টার মেটার। ও যত যাই করুক আমাকে খুব ভালোবাসে। আমি যখনই বাড়িতে থাকি ও যতটা সম্ভব সময় বাড়িতেই কাটায়, আমার সঙ্গ দেয়। ফেলুদা আবার জিজ্ঞেস করলেন, সি, তা এই যে আপনার ম্যাপ চুরির জন্য চেষ্টা করা হলো দুবার, এটা কি জানে ড্যানিয়েল? না মিস্টার মিটার, ব্যাপারটা আমি আপনাকে ছাড়া আর কাউকেই বলিনি। বললেন সান্তোস। ফেলুদা গম্ভীরভাবে মেঝের দিকে তাকিয়েই বললেন, আচ্ছা, আপনি এখন আসুন, ধন্যবাদ। সান্তোস ধীরে ধীরে চলে যাচ্ছিল। তার দু চোখে ভয় আর ফেলুদার প্রতি তীব্র নির্ভরশীলতা দেখতে পাচ্ছিলাম। দরজা পর্যন্ত যেতেই ফেলুদা আবার ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মিস্টার সান্তোস, ড্যানিয়েলের এই ইঞ্জিনিয়ার দুই বন্ধুকে চেনেন আপনি? সান্তোস ঘাড় ঘুরিয়ে বলল, না মিস্টার মিটার, বললামই তো আমি আসলে ওই ব্যবসার কাজে বাড়ি খুব কমই থাকি। ড্যানিয়েলের বন্ধু বান্ধবের সাথেও তেমন পরিচয় আমার কখনো হয়ে ওঠেনি। ফেলুদা গম্ভীরভাবে একবার বলে পা দুটো বিছানার নিচে ঝুলিয়ে দিয়েই বালিশে মাথা দিয়ে আবার শুয়ে রইলেন, চোখ দুটো এক দৃষ্টে সিলিংয়ের দিকে তাক করা। বুঝলাম গভীর চিন্তায় মগ্ন রয়েছেন। আমি আর ফেলুদার চিন্তায় ব্যাঘাত না ঘটিয়ে ডেকে উঠে আসলাম। সেদিন রাতেই ডেকে দাঁড়িয়ে সমুদ্রের নীলচে জলের দিকে তাকিয়েছিলাম।
পরপর বাষ্পীভূত হলো দুটো চারমিনার। না, সৌন্দর্যে আর ডুবতে পারছি না। মাথার মধ্যে প্রবল ঝড় বয়ে চলেছে। কে হতে পারে সেই লোক যে ফেলুদার ঘরে তল্লাশি করলো? এই জাহাজেরই বা কে ম্যাপটা চুরির জন্য উঠে পড়ে লেগেছে? ভাবতে ভাবতে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে কখন যে জাহাজের ইঞ্জিন ঘরের কাছে চলে এসেছি তা খেয়াল করিনি। পাশের কেবিন থেকে কয়েকজন লোকের অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। ব্যাপারটা যদিও ঠিক হচ্ছে না বুঝলাম, তবুও আড়ি পাতলাম দরজায়। দুঃসময় চলছে জাহাজের, যদি কিছু তথ্য পাওয়া যায় সেই আশাতেই। কেবিনটা জাহাজের দুজন কর্মীর। ভালো করে শোনার চেষ্টা করতেই বুঝতে পারলাম ভেতরে বেশ কয়েকজন লোকের সামান্য গুঞ্জন হচ্ছে। হঠাৎ একটা কণ্ঠকে বলতে শুনলাম, এত খোঁজাখুঁজির কি আছে বসি না বাপু, ধরে দুঘা দিলেই তো সব উগড়ে দেবে বুড়োটা। আরেকজন বলল, চুপ কর, আগে সাহেব আসুক, ওনার কথা মতো সব হবে। এতটুকু শুনতেই ইঞ্জিন রুমের দিক থেকে একটা পায়ের শব্দ পেয়ে আমি আর দাঁড়ালাম না সেখানে। দৌড়ে চলে এলাম ফেলুদার কেবিনে। কেবিনে ঢুকতেই দেখি ড্যানিয়েল বের হয়ে গেল কেবিন থেকে। আমি ভেতরে ঢুকে জিজ্ঞেস করলাম, এ এখানে কি করছিল ফেলুদা? ফেলুদা চিন্তিত মুখে বললেন, আমি রেখেছিলাম, তা তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি সবটা খুলে বললাম ফেলুদাকে। আমার মুখে সবটা শোনা মাত্রই ফেলুদা আমাকে বসতে বলে এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম না কিছুই। মিনিট দুয়েকের মধ্যেই আবার ফিরে এলেন ফেলুদা, সঙ্গে ক্যাপ্টেন আলভারেজ পিন্টো। আমি কিছু বলবার আগেই ফেলুদা বললেন, চমৎকার কাজ করেছো লেখক, মিসিং লিঙ্কটা তুমি ধরিয়ে দিলে। আমি কিছুই বুঝতে পারলাম না বটে, কিন্তু ফেলুদার দু চোখের ঔজ্জ্বল্য দেখে এটুকু বুঝতে বাকি রইল না যে ফেলুদা রহস্যের জট খুলে ফেলেছেন। তিনি ক্যাপ্টেনকে কেবিনে বসিয়ে বললেন, ক্যাপ্টেন পিন্টো, আমাদের জাহাজ খুবই বিপদে রয়েছে। মনে করতে পারেন জাহাজ কবজা করে ফেলা হতে পারে। আচ্ছা, এখান থেকে কোকোস আইল্যান্ড যেতে আর কত সময় লাগবে? ক্যাপ্টেন খানিকটা অবাক হয়ে বললেন, আর 42 ঘন্টা মতো লাগতে পারে, কিন্তু কিসের কথা বলছেন আপনি? ফেলুদা ঝটপট বললেন, সব বলবো সময় মতো। এখান থেকে সাহায্য পাওয়ার কোনো উপায় আছে কি? ক্যাপ্টেন চিন্তিত ভঙ্গিতে বললেন, ইন্টারন্যাশনাল ওয়াটারে রয়েছে আমরা এখন। সংবাদ। এতটুকু বলতে না বলতেই হঠাৎ জাহাজের ফায়ার অ্যালার্ম বেজে উঠল। সংকেত আসছে রসুইখানার দিক থেকে। কথা না থামিয়েই ছুট দিলেন ক্যাপ্টেন, সঙ্গে আমরাও। ক্যাপ্টেন তার কর্মীদের নিয়ে রসুইখানার দিকে যেতে থাকলেও ফেলুদা দেখলাম তার .32 কোল্ড রিভলভারটা নিয়ে উল্টো দিকে দৌড় দিলেন। অস্ফুট কণ্ঠে তার মুখে একটাই কথা শুনলাম, সর্বনাশ! আমিও ছুটলাম ফেলুদার পিছনে। ছুটতে ছুটতে বুঝলাম ফেলুদা কোন দিকে যাচ্ছেন। ফেলুদার গন্তব্য জাহাজের অস্ত্রঘর। ঝুলন্ত সিঁড়ি বেয়ে ফেলুদা অস্ত্রঘরে নামতেই নিচ থেকে কর্কশ গলায় চিৎকার শুনতে পেলাম, বাঁচতে চাইলে হাত উপরে তুলে ওখানেই দাঁড়িয়ে যান মিস্টার। অন্ধকারাচ্ছন্ন নিচটাতে পুরোটা দেখতে না পেলেও কিছুটা আঁচ করতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে। আর নিচে নামলাম না আমি। দ্রুত পায়ে নিজের কেবিনের দিকে ছুট দিলাম। যে করেই হোক কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, করতেই হবে। এভাবে বন্দি হতে পারি না আমরা। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমি, ফেলুদা, সান্তোস আর ক্যাপ্টেনের জায়গা হলো জাহাজের একটি খালি স্টোর রুমে। সকলেরই হাত পা বাঁধা। জাহাজের কর্মীরাই বিদ্রোহ করেছে। কেন বা কী কারণে বিদ্রোহ করেছে তা আমাদের কারোই বোধগম্য হলো না। সবাই মোটামুটি শকের মধ্যে রয়েছি। ক্যাপ্টেন অজ্ঞান হয়ে রয়েছেন এখনো। হয়তো বাধা দিতে গিয়েছিলেন, তাই এই অবস্থা।
সান্তোসের মুখ একদম ফ্যাকাশে হয়ে রয়েছে। ফেলুদার দিকে তাকিয়ে দেখলাম তিনি ভ্রু কুঁচকে চোখ বুজে রয়েছেন। হঠাৎ বন্ধ দরজা খুলে ভিতরে ঢুকে এলো এক ছায়ামূর্তি। অনেক লুকোচুরি হয়েছে সান্তোস, আর নয়। ভালোই ভালোই ম্যাপটা আমাকে দিয়ে দাও, আমি কথা দিচ্ছি তোমাদের ছেড়ে দেব। আমি অবাক হয়ে গেলাম। ইঞ্জিনিয়ার KH প্রিস্টো এর কণ্ঠ। সান্তোসও দেখলাম বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ গম্ভীর গলায় ফেলুদা বলে উঠলেন, আর যদি না দেই ম্যাপটা? ফেলুদার দিকে তাকিয়ে সামান্য ঝুঁকে এলো পৃষ্ঠ। সামান্য আলোতেই হিংস্র একটা হাসি দেখতে পেলাম তার মুখে। ঠান্ডা গলায় বললেন, এখানে তোমার মতো 20টা বুড়োকে কেটে জলে ভাসিয়ে দিলেও কেউ বাঁচাতে আসবে না মিস্টার প্রডোস মেটার। ফেলুদা বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, সে তো ম্যাপ দিয়ে দেওয়ার পরেও দিতে পারেন মিস্টার কেভিন হগওয়ার্ড, নাকি KH প্রিস্টো? কোন নামে ডাকবো আপনাকে? ফেলুদার শেষ কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না আমি। কিন্তু পৃষ্ঠর মুখখানা কেমন ফ্যাকাশে রক্তশূন্য দেখালো ক্ষণিকের জন্য। অস্ফুট একটা বিস্ময়সূচক শব্দও যেন বের হয়ে এলো তার মুখ থেকে। কিছুক্ষণ চুপ থেকে আবার ঠান্ডা গলায় বলে উঠল পৃষ্ঠ, আপনার কাছে কোনো অল্টারনেটিভ নেই মিস্টার। তারপর আবার সেই হিংস্র হাসি হেসে বলল, নতুন ক্যাপ্টেনের কত যে দায়িত্ব, ওদিকটা সামলে ঘন্টাখানেক পরই আবার আসবো আমি। ততক্ষণ আপনার ভাবার সময় রইল, ঠিক করুন কি করবেন। বলেই দরজা বন্ধ করে আবার বেরিয়ে গেল পৃষ্ঠ। এমন সময় চোখ খুললেন ক্যাপ্টেন। অস্ফুট স্বরে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কারা? আমার তো বিশ্বস্ত লোকজন থাকা সত্ত্বেও কিভাবে সম্ভব হলো সব? কিসের কথা বলছে ওরা? কিসের ম্যাপ? ফেলুদা সংক্ষেপে কোনো মতে ক্যাপ্টেনকে ম্যাপের ইতিহাসটা বললেন। এত বিপদের মাঝেও ফেলুদার কথা শোনার পর ক্যাপ্টেন হতভম্বের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর কোনো ক্রমে বললেন, ক্যাপ্টেন থমসনের গুপ্তধন সত্যি আছে? সেটা তো কোকোস আইল্যান্ড গেলেই বোঝা যাবে ক্যাপ্টেন পিন্টো। গম্ভীর গলায় বললেন ফেলুদা। এরপর কাঁদো কাঁদো গলায় সান্তোস বলে উঠল, কিন্তু ম্যাপটা না দিলে ওটা তো ছাড়বে না মিস্টার মিটার। আমার গুপ্তধন চাই না, আপনি ওটা দিয়ে দিন ওদের। ফেলুদা ভ্রুকুচকে বললেন, ম্যাপটা তো ওদের দিতে কোনো সমস্যাই নেই মিস্টার সান্তোস। ম্যাপটা আমার মোটামুটি মুখস্থই হয়ে গিয়েছে বলতে পারেন, আর ওরাও ম্যাপের পাঠোদ্ধার কিছু করতে পারবে না বলেই আমার বিশ্বাস। কিন্তু এরা যে বড় সাংঘাতিক লোক মিস্টার সান্তোস। ম্যাপ দিলেও আমাদের শেষ রক্ষা হবে না এদের হাত থেকে। KH প্রিস্টো, লোকটাকে দেখেই আমার কেমন যেন চেনা চেনা লেগেছিল। লোকটা ছদ্মবেশে সব লুকোতে পারলেও তার চোখের চাহনি লুকোতে পারেনি। KH প্রিস্টো হলো ইংল্যান্ডের জেল পালানো আসামি কেভিন হগওয়ার্ড। প্রিস্টো নামটা নেহায়তি পর্তুগালে আত্মগোপন করতে একটি ছদ্মনাম ধারণ মাত্র। এর উপর আমার প্রথম সন্দেহ হয় ওর চোখ দেখেই। আদতে পর্তুগিজ নয় সে। পরপর দুটো ব্যাংক ডাকাতি আর 36টা খুনের অভিযোগ ঝুলছে এই ব্যক্তির নামে। প্রায় বছর চারেক আগে দুটো ব্যাংক ডাকাতি করে এই কেভিন হগওয়ার্ড। আর শুধুমাত্র ভীতি ছড়াতেই ডাকাতি শেষে পালানোর পূর্বে দুটো ডাকাতি মিলে মোট
36 জনকে হত্যার, অগণিত মানুষকে গুলি করে আহত এই পাষণ্ড মানুষ খুন করতে এদের একটুও বাধে না মিস্টার সান্তোস। খবরের কাগজে ফলাও করে প্রকাশিত হয়েছিল এর ছবি, সেজন্য এই চোখ দুটো বেশ পরিচিত লাগছিল। তবে ঘটনাটার বেশ বছর পার হয়ে যাওয়ায় ঠিক মনে পড়ছিল না কোথায় দেখেছি এই চোখ। একটু কেশে আবার বললেন ফেলুদা। আমার কেবিন তল্লাশি চালিয়েছিল একজন বাঁ হাতি। সেদিন ব্রেকফাস্ট এসে অতর্কিতে বিয়ার ক্যানটা ওর দিকে ছুড়ে দিয়েছিলাম মূলত ওর প্রিফার্ড হ্যান্ড চেক করার জন্যই। কিন্তু তখনই আসল ব্যাপারটা চোখে পড়ে। ক্যানটাও বাঁ হাতেই ক্যাচ করেছিল, তবে ওর বাঁ হাতে 6টা আঙুল। এটা দেখার পরই সবটা মনে পড়ে যায় আমার। খবরে স্পষ্ট উল্লেখ ছিল তার বাঁ হাতে 6টা আঙুলের কথা। সঙ্গে সঙ্গেই চেহারাটাও মনে পড়ে যায়। এখন কি বুঝতে পারছেন আমার চিন্তার কারণটা? সান্তোস আর কিছু বলল না, কিংবা হয়তো মুখ দিয়ে আর কথাই বেরোলো না ভয়ে। মুখখানা পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছে তার। আমি চিন্তিতভাবে বললাম, খবরই পড়েছিলাম সেই ঘটনায় 2জন আসামি পালিয়েছিল। আরেকজনই কি তবে রেমন্ড সিলভা? আমার তেমনই ধারণা। গম্ভীরভাবে বললেন ফেলুদা। ফেলুদার মাথায়ও এখন চিন্তার ঝড় বয়ে যাচ্ছে, মুক্তির চিন্তা। চিন্তিত আমরা সবাই। আমি ফেলুদার কাছে খানিকটা সরে এসে ধীর গলায় বললাম, ফেলুদা, ধরা পড়ার পূর্বে একটা কাজ করে এসেছে কিন্তু। কি কাজ? ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ফেলুদা। আমি ধীরে ধীরে ফেলুদাকে বললাম ব্যাপারটা। ঘটনা হলো, যখনই ফেলুদাকে সিঁড়ির নিচে বন্দি করার ব্যাপারটা বুঝতে পারি, এক ছুটে আমি আমার কেবিনে চলে এসেছিলাম। বন্দি যে হতে হবে তাতে আর কোনো সন্দেহই ছিল না, কারণ রসুই ঘরে ফায়ার অ্যালার্মের শব্দে সবাই ওদিকটাতে ব্যস্ত। এই সুযোগে অস্ত্রঘর চোরেদের দখলে। তখন একমাত্র লক্ষ্য ছিল বন্দি হওয়ার পূর্বে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে লুকিয়ে ফেলা। জিনিসপত্র বলতে প্যান্টের ইলাস্টিক স্লটে একখানা 4 ইঞ্চি লম্বা সিমেন্স নাইফ লুকিয়ে নিয়েছি। আর ফেলুদার বাক্সে বুলেটের বক্স থেকে কি মনে করে কয়েকখানা বুলেটও নিয়ে ফেলেছিলাম। যদিও ফেলুদা তার রিভলভার সহ ধরা পড়ার পর বুলেট আর কোনো কাজে লাগবে বলে মনে হয় না। আমার কথা শুনে খানিকটা উচ্ছ্বসিত লাগলো ফেলুদাকে। সাব্বাস লেখক, চমৎকার! তুমি তো একের পর এক চমক দেখিয়েই চলেছ। হঠাৎ বাহিরে আবার পায়ের শব্দ শোনা যেতেই আবার চুপ হয়ে গেলেন ফেলুদা। দরজা খুলে ঢুকে এলো পৃষ্ঠ। ভিতরে ঢুকেই পৃষ্ঠ বলল, কি ঠিক করলে? ম্যাপটা দেবে নাকি হাঙরের ডিনার হবে? ফেলুদা নির্বিকার গলায় বললেন, হ্যাঁ, ম্যাপ তো দিতেই পারি তোমাকে, কিন্তু সে ম্যাপ থেকে তো তুমি কিছুই বুঝতে পারবে না পৃষ্ঠ। আমি বিগত 2.5 মাস ধরে ম্যাপটার রহস্য ভেদ করার চেষ্টা করছি। বলতে বাধা নেই, বেশ অনেকটা এগিয়েছেও বটে। তার চেয়ে বরং আমাদের সঙ্গে মিলে কাজ করলে তোমারই লাভ। কর্কশ গলায় খেকিয়ে উঠল পৃষ্ঠ। চুপ বেটা পুরো, তোদের থেকে শিখতে হবে নাকি আমার? চুপচাপ ম্যাপটা দিয়ে না তো। কেভিন হগওয়ার্ডের পরিচয় পাওয়ার পর থেকেই আমাদের সকলেরই প্রাণ উড়ে গেছিল। তার ব্যবহার দেখে তো একদমই মনে হচ্ছে না আমাদের ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে এর আছে। ফেলুদা দেখলাম তেমনি নির্বিকার গলায় বললেন, ঠিক আছে, আমার কেবিনেই আছে ম্যাপ। আবার ধমকে উঠল পৃষ্ঠ। তোমার কেবিন তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কোথাও নেই ম্যাপ। সত্যি করে বলো ম্যাপটা কোথায়? আমি কিন্তু মিথ্যে ভয় দেখাই না। ফেলুদা সামান্য হেসে উঠলেন। এত বিপদের মাঝেও কিভাবে যে মাথা ঠান্ডা রেখেছেন কে জানে। বললেন, আমার কেবিনে হ্যাঙ্গারে একটা সাদা পাঞ্জাবি ঝুলছিল, ওটা নিয়ে এসো।
পৃষ্ঠ আবার কিছু একটা বলতে যেয়ে ও হঠাৎ থেমে গেল, তারপর চলে গেল ঘর থেকে। একটু পরেই পাঞ্জাবি নিয়ে এলো নিজেই। ফেলুদা তার হাত খুলে দিতে বললেন। কিছুক্ষণ ভেবে পাঞ্জাবিটা আরেকবার পরীক্ষা করলো পৃষ্ঠ। তারপর ফেলুদাকে নিজের বন্দুকের নিশানায় রেখে একজন লোককে দিয়ে হাত খুলে দিলেন ফেলুদার। ফেলুদা সেই পাঞ্জাবির পকেট থেকে একটা চারমিনারের প্যাকেট বের করলেন। এরপর কয়েক সেকেন্ড প্যাকেটের ভিতর কি যেন দেখলেন, তারপর বের করে আনলেন একটি চারমিনার শলাকা। আমি বেশ অবাক হয়ে গেলাম, করছেন কি ফেলুদা? ভেতরের তামাকটুকু বের করে আস্তে আস্তে কাগজটা খুলে ফেললেন ফেলুদা। সবাই হতবাক হয়ে দেখলাম কাগজের ভিতরের পাশে আঁকা একটা ম্যাপ। এত বিপদের মাঝেও ফেলুদার বুদ্ধির তারিফ করতে বাধ্য হলাম। পৃষ্ঠ ম্যাপটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখল, তারপর পুনরায় দরজা লাগিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য ফেলুদার হাত পুনরায় বাঁধতে ভোলেনি সে। সান্তোস ফ্যাঁসে ভাবে কোনো মতে বলল, তবে কেউ ড্যানিয়েল এসবের সঙ্গে যুক্ত? আমি যে বিশ্বাসই করতে পারছি না মিস্টার মিটার। না মিস্টার সান্তোস, ড্যানিয়েল আপনার ক্ষতি চায়নি। আমার ধারণা এই কেভিন হগওয়ার্ড প্রিস্টো আর রেমন্ড সিলভা বন্দরের কাছেই আত্মগোপন করেছিল। সম্ভবত জাহাজ প্রস্তুতি করার পর থেকেই তারা কৌতূহলী হয়ে ওঠে এবং এই সূত্র ধরেই ড্যানিয়েলের সাথে সম্পর্ক গড়ে তোলে। যেহেতু ড্যানিয়েল জাহাজের তত্ত্বাবধানে ছিল, ড্যানিয়েল নেশা নিয়েই থাকে সারাটা দিন। তাকে নেশায় বুধ করে তথ্য আদায় করতে খুব বেশি বেগ ওদের পেতে হয়নি। ইঞ্জিনিয়ার পরিচয়ে জাহাজেও অন্তর্ভুক্ত হয়ে যায়, আর যথাসম্ভব অর্থের লোভেই জাহাজের অনেককে নিজের দলে ভেড়ায়। তারপরের টুক তো সবার জানাই। এবার মুখ খুললেন ক্যাপ্টেন। তার গলা এখনো ভাঙা ভাঙা, বোধহয় এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। কিন্তু ম্যাপ তো ওদের দিয়ে দিলেন, ওদের কাছে আমাদের আর কোনো প্রয়োজন তো থাকলো না মিস্টার মিটার। আমাদের তো এবার ওরা শেষ করে ফেলবে। প্রয়োজন ফুরোয়নি ক্যাপ্টেন। ম্যাপ পেলেও ম্যাপের পাঠোদ্ধার তো করতে হবে। প্রয়োজন আমাদের পড়বেই, কিন্তু এখন ভাববার বিষয় হচ্ছে। কি একটা ভেবে আবার বললেন ফেলুদা, আমরা এখন ঠিক কোন অবস্থানে আছি বলতে পারবেন ক্যাপ্টেন? ক্যাপ্টেন বললেন, শেষ যে পর্যন্ত আমি ছিলাম বাহিরে, তারপর থেকে যদি জাহাজের মুখ না ঘোরানো হয়, তাহলে এতক্ষণে কোকোস আইল্যান্ডের 450 মাইলের ভেতরেই আমাদের থাকার কথা। জাহাজের মুখ ওরা ঘোরাবে না, গন্তব্য ওরা কেউই জানে না। আচ্ছা ক্যাপ্টেন, এর আশেপাশে আর কোনো দ্বীপ নেই? জিজ্ঞেস করলেন ফেলুদা। ক্যাপ্টেন একটু ভেবে বললেন, ছোট দুই একটা পাথুরের দ্বীপ আছে বটে। কেন বলুন তো? আমাদের পালানোর বন্দোবস্ত করতে হবে ক্যাপ্টেন। ম্যাপ যখন ওরা পেয়েছে তখন পুরোটা বুঝতে পারুক বা না পারুক, ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে কোকোস আইল্যান্ড পর্যন্ত ঠিকই পৌঁছতে পারবে। আর ওখানে পৌঁছে গেলে আমাদের প্রয়োজন ফুরোতে বেশি সময় লাগবে না। তারপর আবার কোনো ক্রমেই বাঁচিয়ে রাখবে না আমাদের। পৃষ্ঠ যে কি লোক তার পরিচয় আপনারা সবাই পেয়েছেন। ওর আসল পরিচয়ও জেনে গেছি আমরা। তার আগেই কিছু করতে হবে আমাদের। এখন আপনার জ্ঞান আর অভিজ্ঞতাই আমাদের ভরসা ক্যাপ্টেন, বললেন ফেলুদা। ক্যাপ্টেন হতাশভাবে জিজ্ঞেস করলেন, কিন্তু এখান থেকে বেরোবো কি করে মিস্টার মিটার? হট পাচে বাধা বন্দি আমরা। বেরোনোর ব্যবস্থা হয়ে যাবে ক্যাপ্টেন।
তবে সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে। ফেলুদার শেষ কথাগুলো বেশ দৃঢ় শোনালো। বাকিদের কথা বলতে পারবো না, তবে ফেলুদার কণ্ঠে তীব্র আত্মবিশ্বাস আমার মনেও পুনরায় আশার সঞ্চার করলো। ফেলুদা যখন বলেছেন, তার মানে কোনো প্ল্যান তিনি নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন। এই স্বস্তির কারণেই কিনা জানি না, তবে এত কিছুর মাঝেও আমার চোখ ভেঙে ঘুম আসছিল। শেষ দেখলাম ফেলুদা ক্যাপ্টেনের সঙ্গে কোন ব্যাপারে যেন আলোচনা করছেন। এরপরেই তলিয়ে গেলাম গভীর ঘুমে।